আসসালামু আলাইকুম। এইবারের টপিক স্ট্রেসেস ইলাস্টিক অ্যান্ড সেকশন ক্র্যাক। তো আমাদের একটা ক্র্যাকড বিমের ট্রান্সফর্ম সেকশন দেওয়া আছে এবং আমরা কি জানি যে আমাদের যখন ক্র্যাক ডেভেলপ করবে তখন টেনসাইল জোনে পুরোটাই আমাদের কি ক্র্যাকড অবস্থায় থাকবে। তো আমাদের সাপোজ এটা হচ্ছে আমাদের নিউট্রাল এক্সিস, আমরা ধরে নিচ্ছি যে এর নিচে আমাদের কি ক্র্যাক ডেভেলপ হয়েছে। তো এখন আমরা এইখানে এটার বেশ কিছু ফিচার আছে সেটা দেখি। তো আমাদের এই বিমের আমাদের হচ্ছে ওয়াইড কত বি, টোটাল হাইট আমাদের কত এইচ। এইখানে আমাদের একটা টার্ম আছে ডি, হচ্ছে আমাদের ইফেক্টিভ ডেপথ। ইফেক্টিভ ডেপথ বলতে বোঝাচ্ছে আমাদের কম্প্রেশন জোনের টপ ফাইবার থেকে শুরু করে আমাদের যে রেইনফোর্সমেন্ট আছে ঠিকঠাক সেন্টার পর্যন্ত। যখন আমরা বিমের হিসাবগুলো করে থাকি তখন আমরা কিন্তু এই জিনিসটা ব্যবহার করি না, আমরা ব্যবহার করে থাকি কি ডি। কারণ যখন আমাদের এই সেকশনটা ক্র্যাক হয়েছে, এই রেইনফোর্সমেন্টের নিচে আমাদের যা থাকুক না কেন এটা আসলে আমাদের ইনএফেক্টিভ, এটা কোনো আর কাজের না। তো সেই জন্য আমরা কি করি, আমরা আমাদের ইফেক্টিভ ডেপথটাকেই ইউজ করে থাকি। তো এই বরাবর যদি আমাদের নিউট্রাল এক্সিস হয় তাহলে আমার যদি ক্র্যাক বিমের হিসাব করা লাগে তাহলে অবশ্যই কি আমাকে এই নিউট্রাল এক্সিসের ডিস্টেন্সটা বের করতে হবে এই কম্প্রেশন জোনের টপ ফাইবার থেকে, অর্থাৎ এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তো আমি ধরলাম কি আমার যে ইফেক্টিভ ডেপথ ডি আছে আর আমার যে এখানে নিউট্রাল এক্সিসের ডিস্টেন্সটা আছে সেটা হবে কি ইফেক্টিভ ডেপথের কে ফ্র্যাকশন। অর্থাৎ ইফেক্টিভ ডেপথের সাথে যদি আমরা কে গুণ করি তাহলে আমরা এই নিউট্রাল এক্সিসের ডিস্টেন্সটা পেয়ে যাব। এইখানে আমার বলতে গেলে অজানা মান কি থাকতেছে, আমার অজানা মান থাকতেছে কে। তো আমরা যদি এই নিউট্রাল এক্সিস বরাবর আমরা কম্প্রেশন জোনের এবং আমরা যদি আমাদের টেনসাইল জোনের মোমেন্ট নেই তাহলে কি হবে। তো আমাদের এই ট্রান্সফর্ম সেকশনে আমার এখানে এরিয়াটা কত এন এ এস। তো আমরা নিউট্রাল এক্সিস থেকে আসলে কি নিব, মোমেন্ট নিব। তো আমি এটা আলাদা করে আবার আঁকাইলাম। এখন দেখি আমাকে মোমেন্ট নেওয়া লাগবে। তো আমি প্রথমে নেই কম্প্রেশন জোনের মোমেন্ট, তাহলে কি দাঁড়াবে এইখানে আমার কম্প্রেশন জোনে এরিয়া কত বি ইন্টু কেডি, বি ইন্টু কেডি। এবং এই কম্প্রেশন জোনের আমার কি নেওয়া লাগবে, আমার হচ্ছে সেন্ট্রয়েডের ডিস্টেন্সটা নেওয়া লাগবে। সেটা কত হবে, অবশ্যই কি ইন্টু কেডি ভাগ 2। এইবার আমাকে নেওয়া লাগবে কি এই ট্রান্সফর্ম সেকশনের যে আমাদের স্টিলের এরিয়াটা আছে যেখানে আমাদের টেনশন থাকবে সেইটুকুর জন্য আমার মুভমেন্ট নেওয়া লাগবে। তো সেই মুভমেন্ট আমার কত হবে এন ইন্টু এস, আমার এরিয়া কভার হয়ে গেল। এখন আমার লাগবে ডিস্টেন্সটা। তো ডিস্টেন্স কত হবে, নিউট্রাল এক্সিস থেকে যদি আমি স্টিলের সেন্ট্রয়েডে যাই তাহলে আমার ডিস্টেন্স কতটুকু হবে, অবশ্যই কি ডি মাইনাস কেডি। এবং এই দুটার ভিতরে কি বসবে আমাদের মাইনাস ইজ ইকুয়াল টু 0। তো এটাকে আমরা লিখতে পারবো এইভাবে। তো এইখানে আমাদের আর একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে রেইনফোর্সমেন্ট রেশিও। এটাকে আমরা ইন্ডিকেট করছি রো দিয়ে। রেইনফোর্সমেন্ট রেশিও বলতে আসলে বোঝায় আমাদের এই যে বিমের এরিয়া আছে সেই বিমের এরিয়াতে আমার কি পরিমাণ স্টিল আছে। তো অবশ্যই কি উপরে থাকবে আমার হচ্ছে এরিয়া অফ স্টিল ডিভাইড বাই নিচে আমার কি হবে এরিয়া, অর্থাৎ বি গুণুন এখানে এইচ হবে না, এখানে হবে ডি। কারণ আমি আগেই বলছি কি যখন আমার এই বিমটা ক্র্যাকে চলে গেছে তখন আমার এই রেইনফোর্সমেন্টের নিচে যা আছে ওটা আসলে আমার কি বলতে গেলে ইনএফেক্টিভ। তো এইখান থেকে আমরা কি লিখতে পারবো আসলে যে এস ইজ ইকুয়াল টু রো বি ডি। এখন এই রো বিডি যদি আমি এই ফর্মুলাতে এস এর জায়গাতে বসাই তাহলে আমার কি আসবে, তো আমি আগে বলছি আমার এখানে অজানা মান কি ছিল কে। এখন আমি যদি আমার নিউট্রাল এক্সিস বের করতে চাই তাহলে কি আমাকে কে এর মানটা বের করতে হবে। এই ইকুয়েশনটাকে যদি আমি সলভ করি তাহলে কিন্তু আমি আমার কে এর মানটা পেয়ে যাব। তো এটাকে সলভ করলে আমার কে এর মান আসবে রুট ওভার রো এন হোল স্কোয়ার প্লাস টয়েস রো এন মাইনাস রো এন। তো এই কে এর মান যদি আমি বের করতে চাই তার আগে আমাকে কি করতে হবে, আমাকে এই রো এর মানটাও বের করতে হবে। তো এই রো এর মানটা কি এস ভাগ বিডি। এবার আমরা দেখি এখানে কোথায় কিরকম স্ট্রেস দেখা দেয়। তো এই বরাবর যদি আমি আমার এই ফিগারটাকে আলাদা করে আঁকাই
তো এটা সাপোজ আমাদের এই ফিগারের উপরে নিউট্রাল এক্সিস। তো এই নিউট্রাল এক্সিসের উপরে আমাদের কি হবে, আমাদের স্ট্রেস ডেভেলপ করবে কম্প্রেশন জোনে। আমি ধরলাম এখানে আমার 0 থেকে শুরু করে আমার FC পর্যন্ত আমার কি স্ট্রেস ডেভেলপ করছে। আবার যতটুকু অংশ জুড়ে আমার স্টিল আছে সেই স্টিলের অতটুকু অংশ জুড়ে আমার কি থাকবে, স্ট্রেস থাকবে। সেটা কি হবে, আমার টেনশনাল স্ট্রেস। তো এটাকে আমি লিখলাম হচ্ছে আমার স্টিলের জন্য স্ট্রেস। তো এই পুরো এরিয়া জুড়ে আমার যতটুকু স্ট্রেস আছে তা কি কারণে আছে, সেটা আছে আমার টেনশনের কারণে। তাহলে আমার টেনশন ফোর্স কি হবে, যদি আমি পুরোটাকে বলি যে এখানে আমার টি এর কারণে আমার স্ট্রেস তৈরি হয়েছে, তাহলে আমার এই টি এর মান কত হবে, টি এর মান হবে আমার এরিয়া অফ স্টিল ইনটু আমার হবে এফ এস। এবার আমরা দেখি এইখানে, এইখানেও কি আমার হচ্ছে কম্প্রেশন তৈরি হবে। তো সেই কম্প্রেশন আমার লোকেট করবে কোন জায়গাতে, যদি আমার এতটুকু ডিস্টেন্স কেডি হয়, তাহলে কি এইখান থেকে আমার হচ্ছে সেই লোকেশন কতটুকু হবে, কেডি ভাগ 3। তো এই টোটাল ফোর্সের নাম দিলাম আমি সি। তাহলে সি সমান সমান আমার কত হবে, সি সমান সমান আমার হবে, এর জন্য আমার কি লাগবে, স্ট্রেস ইন্টু এরিয়া। তো এখানে আমার গড় স্ট্রেস কত হবে, এখানে 0 থেকে শুরু করে আমার এফসি পর্যন্ত গেছে, তার মানে কি এখানে আমার গড় স্ট্রেস হবে 0 প্লাস এফসি ডিভাইডেড বাই 2, অর্থাৎ এফসি ভাগ 2। আর এখানে আমার এরিয়া কত আছে, এরিয়া আমার আছে কত, এই পুরো এরিয়া আমার কত হবে, বি ইন্টু কেডি, অর্থাৎ বি ইন্টু কেডি। তো এইখানে আমি আমার দুইটা ফোর্স দেখতে পারতেছি, একটা হচ্ছে আমার সি আর একটা হচ্ছে আমার টি। ইকুইলিব্রিয়ামে থাকা অবস্থায় এই সি আর টি আমার যে মোমেন্ট তৈরি করবে তা কিন্তু নিউমেরিক্যালি আমার এইখানে যে এক্সটার্নাল বেন্ডিং মোমেন্ট এম আছে তার সমান হবে। আমার যে বরাবর টি কাজ করছে সেখানে দেখা যাক সি কতটুকু মোমেন্ট তৈরি করতেছে। তাহলে কি হবে, যদি আমার এখান থেকে কি লাগবে, আমার সি আর টি এর মধ্যে আমার একটা ডিস্টেন্স লাগবে, সেটাকে আমি ধরলাম যে ডি, অর্থাৎ এটা হবে কি ডি এর একটা ফ্র্যাকশন, যেখানে ফ্র্যাকশন হিসেবে গুণ হয়েছে আমার জে। এটাকে বলা হয় ইন্টারনাল লিভার আর্ম বিটুইন সি অ্যান্ড টি। তাহলে আমরা দেখি আমাদের মোমেন্ট কত হচ্ছে, এম ইজ ইকুয়াল টু কত হবে, আমার সি ইন্টু জেডি। তার মানে কি লিখতে পারবো আমি, যে এফ সি ডিভাইড বাই 2 ইন্টু বি কে ডি ইন্টু জেডি, অর্থাৎ এফ সি বাই 2 কে জে বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার কত, এম। তো এই ইকুয়েশন থেকে কিন্তু আমরা আমাদের এফসি মানটা পেয়ে যাই। সেই এফসি মান আমাদের কত হবে, এফসি ইজ ইকুয়াল টু টয়েস এম ডিভাইডেড বাই কে জে বিডি স্কোয়ার। তো এটা আমার একটা ফর্মুলা গেল। তো এইবার দেখা যাক, যদি আমরা সি বরাবর আমরা এই টি এর জন্য মোমেন্ট নেই, তাহলে তার মান কত আসে। তো মোমেন্টের মান কত হবে আমার এম, কারণ এটা ইকুইলিব্রিয়ামে আছে, তো মানটা আমার কি হবে, সেম হবে। এম ইজ ইকুয়াল টু টি ইন্টু জেডি। এখন টি এর মান কত আমাদের, এস এফ এস, এখানে থাকতেছে আমার জিডি। তো এখান থেকে আমি লিখি আমার এফ এস এর মান কত আসে, এফ এস ইজ ইকুয়াল টু আসবে আমার এম ডিভাইড বাই এস জেডি। তো এটা গেল আমার আর একটা ফর্মুলা। তো আমরা এইখানে কি নিয়ে আলোচনা করলাম আসলে, তো এখানে আমরা একটা ক্র্যাক সেকশন নিয়ে আলোচনা করছি, এবং তার উপরে যে স্ট্রেসটা ডেভেলপ হয়েছে সেটা কিন্তু কি ইলাস্টিক লিমিট পর্যন্ত। তো এইখানে কি আমার ব্যাপারটা আসলে কি, যদি আমার ইনলাস্টিক হতো তাহলে কি এরকম হতে পারতো, আমার একটা প্যারাবোলিক শেপ হতে পারতো স্ট্রেসের, কিন্তু তা হয় নাই, আমরা অত দূর পর্যন্ত কনসিডার করিই নাই। তো আমরা এই প্লে লিস্টে আমরা আসলে দুই ধরনের পদ্ধতি দেখব আমাদের বিম ডিজাইন এবং অ্যানালাইসিসে, একটা হচ্ছে WSD ওয়ার্কিং স্ট্রেস মেথড, এবং হচ্ছে আমার একটা ইউএসডি। তো এই যে আমি বললাম এইখানে আমার ইলাস্টিক লিমিট পর্যন্ত আমরা কনসিডার করছি স্ট্রেসকে, তো WSD মেথডে আমার এতটুকুই কনসিডার করা হয়। অর্থাৎ এই যে আমি এখানে ফর্মুলা এবং ডেরিভেশনগুলো শিখলাম, এগুলো কার সাথে রিলেটেড, আমার হচ্ছে WSD মেথডের সাথে রিলেটেড। তো WSD মেথডে কাজ করতে হলে আমাকে কি বের করতে হবে, আমাকে এন বের করতে হবে, আমাকে রো বের করতে হবে, আমাকে কে বের করতে হবে, আমাকে এইখানে যে আননোন আছে আমার জে, সেটাও কিন্তু আমাকে বের করতে হবে। তো আমার জে এর মান যদি আমি বের করতে চাই, সেটা কত হবে, জেডি ইজ ইকুয়াল টু আমরা কি পাই, আমরা পাই ডি মাইনাস কেডি ভাগ 3।
তো এইখানে আমি যদি জে আলাদা করে নেই, আমার কথা আসছে জে ইজ ইকুয়াল টু 1 মাইনাস কে ভাগ 3। তো আমার এখানে এন রো কে জে গেল। তো এখান থেকে আমি বাকি সবগুলো আবার বের করতে পারবো।